দিল্লির একটা রয়্যাল ক্লাবে একজন জিম ট্রেনার মারা যায়। তখনই কেসটা ডিল করার জন্য ক্লাবের মেম্বাররা এসিপি ভবানী সিংকে নিয়ে আসে, যে কিনা কিছুদিনের মধ্যেই অন্য একটা জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এসিপির এই খুনের কেসটি সমাধান করতে এসে নিজের মাথায় ঘুরে যায়, কারণ একটা খুনের কেস সমাধান করতে এসে তার সামনে বেরিয়ে আসে আরও 3টি খুনের রহস্য। একজনের খুনের উপর ভিত্তি করে হাজারটা রহস্য প্রতিটা পদে পদে লুকিয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে খুনটা কে করেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই একটা দুর্দান্ত মার্ডার মিস্ট্রির গল্প নিয়ে 2024 সালে তৈরি হয়েছে মার্ডার মুবারক নামের মুভিটা। তো বন্ধুরা, চলুন দেখে ফেলি একেবারে নতুন এই মুভি গল্পটি। সময়টা নভেম্বর মাস, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। সেদিন শহরের রয়্যাল ক্লাবে একটা পার্টির আয়োজন করা হয় ক্লাবের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য। আর এবারের এই ইলেকশনে ভোটে দাঁড়াচ্ছে রাজা রণবীর জয় সিং, যে কিনা দিল্লির নাম করা এক রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। আর তার অপোজিটে দাঁড়াচ্ছে শাহনাজ নুরানি নামের এই ফিল্ম অ্যাক্ট্রেস, যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রিজ বাইরেও পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের জন্য অনেক জনপ্রিয়। এই পার্টিতে আমরা রেশমি ভাদ্রা নামের এই মহিলাকেও দেখতে পাই, যে কিনা তার ছেলে ইয়াস ভাদ্রার সাথে এসেছে। এখানে জানা যায় ইয়াস ভাদ্রাকে খানদের একটা রিহাব সেন্টারে ড্রাগের অ্যাডিকশন সারানোর জন্য পাঠানো হয়েছিল, যদিও সে সেখানে যাওয়ার পর এখনও অ্যাডিকশন সারতে পারেনি। এই যে কাপলকে দেখতে পাচ্ছেন তারা হলো মিস্টার অ্যান্ড মিসেস ডোগরা, আর এই হলো তাদের একমাত্র ছেলে আকাশ ডোগরা, যে কিনা পেশায় একজন উকিল। আকাশ কলকাতাতে একটা বাঙালি মেয়ের সাথে লিভ ইন করে, তবে সে কিছুদিনের জন্য দিল্লিতে এসেছে। কিন্তু আকাশ তার বাবা মায়ের সাথে না থেকে আলাদা থাকছে। আর এই সুন্দরী আর স্মার্ট মেয়েটার নাম হচ্ছে বাম্বিটোরি। সে বর্তমানে বিধবা, কারণ 3 বছর আগে হঠাৎ একটা বাস অ্যাক্সিডেন্টে তার হাজব্যান্ড মারা গিয়েছে। তো ওই দিন রাতের পার্টিতে ওই বাচ্চা মেয়েটা তার পোষা বেড়ালটাকে খুঁজতে গিয়ে টেবিলের নিচে একটা লোকের বডি পড়ে থাকতে দেখে, আর ভয়ে চিৎকার করে উঠলে সবাই সেখানে চলে আসে। সবাই যখন ওই বডিটা দেখতে পায় তারা হেসে ওঠে, কারণ ওখানে কোনো ডেড বডি নয়, বরং গাপ্পি রাম নামের একটা লোক ওই টেবিলের নিচে ঘুমিয়েছিল। আর তার পাশে স্ট্রবেরি সস পড়েছিল, যেটা কিনা দেখতে রক্তের মতো মনে হচ্ছিল। ওই পার্টির হোস্ট ছিল লিউ ম্যাথিউজ নামের এই হ্যান্ডসাম ছেলেটা, যে এই ক্লাবের জিম ট্রেনার। তো পার্টি চলাকালীন গ্রুপ ফটো তোলার সময় সবাই মিলে তাম্বলে নামের একটা গেম খেলে, যেখানে কিছু গন্ডগোল হলে এর মধ্যে লিও ভুল করে রাজা রণবীর জয় সিংকে আঙ্কেল বলে ডাকতে থাকে। আর এটা শুনে রাজাবাবু অর্থাৎ রাজা রণবীর জয় সিং রেগে গিয়ে লিওর ওপর অ্যাটাক করে দেয়। তখন আকাশ তাদের ঝগড়া থামাতে গেলে রাজাবাবু তাকেও এক ঘুষি মেরে দেয়। আর তখন সবাই নিজেদের মধ্যে এরকম লড়াই শুরু করে দেয়। আর এভাবেই ওই দিনের পার্টি শেষ হয়ে যায়। পরদিন সকালে রোশনি, বাম্বি এবং কুকি জিম করতে এসে দেখে যে লিও জিম করতে করতে মারা গেছে। এখানে আপনারা কুকি নামের যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে গতকালের পার্টিতে ছিল না, তবে কুকি এই ক্লাবেরই মেম্বার। আর তার সাথে সে অনেক ভাস্কর্যও তৈরি করে। লিওর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার মার্ডারের ইনভেস্টিগেশন করার জন্য এসিপি ভবানী সিং আর তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট দীপুকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এখানে আমরা জানতে পারি এসিপি ভবানী সিং কিছুদিনের মধ্যেই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। তবে যাওয়ার আগে তাকে লিওর এই কেসটা সলভ করে যেতে হবে। এসিপি ওই ক্লাবে আসার পর ক্লাবের প্রেসিডেন্ট তাকে পুরো ক্লাবটা ঘুরিয়ে দেখায়। এরপর তাকে জিমে নিয়ে যাওয়া হয়, যেখানে লিও মারা গেছে। এসিপি ওখানে গিয়ে দেখে টেবিলের নিচে একটা বিড়াল বমি করে মরে পড়ে আছে। এরপর তারা সিসি ক্যামেরা চেক করলে দেখতে পায় লিও মারা যাওয়ার মাত্র কয়েক মিনিট আগে সিসি ক্যামেরার সামনে কেউ একজন বেলুন সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিল। এটা দেখে এসিপি বুঝে যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং প্রি প্ল্যান মার্ডার। ফলে এসিপি এ ব্যাপারটা বুঝে যাওয়ার পর পুরোদমে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পরদিন বাম্বি যখন সুইমিং পুলে সুইম করছিল, তখন আকাশ তার সাথে দেখা করতে আসে। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে আকাশের আজকে
কলকাতা ফেরার কথা ছিল, কিন্তু লিভ ইন পার্টনার কোনো একটা কাজে কলকাতার বাইরে যাওয়ায় এই সুযোগে আকাশ ও লিওর মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য দিল্লিতে থাকারই সিদ্ধান্ত নেয়। আর এখানে আমরা আরও জানতে পারি যে বাম্বির হাজব্যান্ড কার্তিক মানালি ঘুরতে গিয়ে বাসে যে অ্যাক্সিডেন্ট করে তার ডেড বডি আর খুঁজে পাওয়া যায়নি। বাম্বি আকাশের ওপর খুব রেগেছিল, কারণ তার হাজব্যান্ড মারা যাওয়ার পর একবারও আকাশ তার সাথে দেখা করতে আসেনি। আকাশ বলে, আমি একবার এসেছিলাম কিন্তু তুমি দিল্লিতে ছিলে না। তাদের এই কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি বাম্বি আর আকাশের মধ্যে পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল, দুর্ভাগ্যক্রমে যেটা পরিণতি পায়নি। অন্যদিকে এসিপি ক্লাবের সবাইকে ডেকে বিভিন্নভাবে তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের সাথে কথা বলে এসিপি সন্দেহজনক কিছুই পায় না। তখন ক্লাবের প্রেসিডেন্ট এসিপিকে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সমাধান বের করতে বলে, কারণ এতে করে তাদের ক্লাবের বদনাম হয়ে যাচ্ছে আর এই কারণে ক্লাবের মেম্বার কমে যেতে পারে। তখন এসিপি তার কাছ থেকে আরও 10 দিনের সময় চেয়ে নেয়। এরপর পুলিশরা ওই বাড়িতে ইনভেস্টিগেশন করতে যায় যেখানে লিও ভাড়া থাকতো, কিন্তু সেখানে গিয়ে তারা লিওর রুমে অনেক মেয়েদের জুয়েলারি খুঁজে পায়। তবে লিও ছিল আনম্যারিড এবং সে এখানে ব্যাচেলার হিসাবেই থাকতো। তাহলে মেয়েদের এই জুয়েলারিগুলো এখানে কিভাবে আসলো? আর এখানে সে জানতে পারে লিওর কাছে একটা লাল রঙের ট্যাপ ছিল, সেটা কিনা এখন পুরোপুরি মিসিং। অন্যদিকে দেখা যায় যে আকাশ আর বাম্বি আবারও দেখা করে। এখানে আমরা জানতে পারি বাম্বি একজন ক্লেপ্টোম্যানিয়া পেশেন্ট। আসলে ক্লেপ্টোম্যানিয়া হলো এমন একটা রোগ যে রোগে আক্রান্তরা নিজেদের অজান্তের অন্যর জিনিস চুরি করে। এই কথাটা আকাশ আগে থেকেই জানতো, কিন্তু লিও কোনো রকমে এই কথা জানতে পেরে যায় আর এজন্য সে প্রায় সময় সুযোগ বুঝে বাম্বিকে ব্ল্যাকমেইল করত। বাম্বি জানায় লিও যখনই তাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে চাইতো তখনই তার ফোনে একটি গান পাঠাতো। এটা জানার পর আকাশ বাম্বিকে নিয়ে এসিপি ভবানী সিংয়ের বাড়িতে আসে লিওর ব্যাপারে সবকিছু জানার জন্য। তখন এসিপি তাদের আরও একটা অবাক করা তথ্য দেয়। সে বলে শুধু বাম্বি নয়, বরং আরও অসংখ্য মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করে টাকা চাইতো সে। তবে সে টাকাগুলো নিজে নিত না, সে একটা অনাথ আশ্রমে দান করে দিত। এসিপি তখন ওই অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এই ক্লাবের প্রায় সব মেম্বারই এই অনাথ আশ্রমে টাকা ডোনেট করে। সেখানে রাকেশ নামের একটা ছেলে এসিপিকে বলে লিও ছেলেবেলা থেকে এই অনাথ আশ্রমে থাকতো আর তখন থেকে আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম। লিওকে যাতে কেউ অ্যাডাপ্ট না করে সেজন্য সে ইচ্ছে করেই ছোটবেলা থেকে সবার সাথে খারাপ ব্যবহার করত। লিওর টাকায় এই আশ্রমের এখন অনেক উন্নতি হয়েছে। ওই দিন সেখান থেকে ফিরে আসার পর ভবানী সিং ওই ক্লাবের বেশ কয়েকজন মেম্বারকে ডেকে জিজ্ঞেস করে যে সবাই কেন লিওকে টাকা ডোনেট করত আর লিও কেন তাদেরকে ব্ল্যাকমেইল করত। তো প্রথমেই এসিপি কথা বলে রশ্মি ভাদ্রার সঙ্গে। রোশনি তাকে বলে রিহাবে যাওয়ার পর তার ছেলে ইয়াশ নেশা করত আর এটা লিও জানতে পেরে গিয়েছিল, তাই এটা যাতে সে সবাইকে না বলে দেয় এজন্য তাকে টাকা দিতে হয়েছিল। এসিপির সাথে এ ব্যাপারে কথা বলতে বলতে রোশনি তাকে টপিকের বাইরে আর একটা কথা বলে দেয়। সে বলে রাজাবাবুর সাথে গঙ্গা নামের সেলুনে কাজ করা একটা মেয়ের অ্যাফেয়ার চলছে। যাই হোক, এরপর এসিপি কথা বলতে আসে রণবীর জয় সিং অর্থাৎ রাজাবাবুর সাথে। তখন সে বলে আমি এমনিতেই বিভিন্ন জায়গায় টাকা ডোনেট করে বেড়াই আর আমাকে ব্ল্যাকমেল করবে এমন কোনো লোক এই শহরে নেই। সাথে সে আরও বলে যে এই ক্লাবের একমাত্র পুরুষ আমি যদি কাউকে খুন করি তাহলে সবার সামনে করব, কাউকে লুকিয়ে লুকিয়ে নয়। তো বন্ধুরা, সেখান থেকে এসিপি চাই শেহনাজ নূরের সঙ্গে দেখা করতে। শেহনাজ জানায় আমি দীর্ঘ 20 বছর ধরে ওই আশ্রমে টাকা ডোনেট করে যাচ্ছি, কেউ ব্ল্যাকমেল করেছে বলে নয়, কারণ আমি বুঝি অনাথ বাচ্চাদের কষ্ট কতটা। তো সবার সাথে কথা বলার পরে এসিপি চলে যায় ফরেনসিক ডিপার্টমেন্টে আর ওখানে জানা যায় লিওর মৃত্যু আসলে পিঙ্কো নামের একটা ড্রাগের কারণে হয়েছে, যে ড্রাগ নিলে পেশি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় আর একটা সময় মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর লিও ওয়েট তোলার সময় আগে থেকে যে প্রোটিন শেক খেয়েছিল ওইটাতে ড্রাগ মেশানো ছিল, সেটা খাওয়ার পর যখন জিম করতে যায়
তখন হঠাৎ করে তার মাসেল কাজ করা বন্ধ করে দেয়, আর এই কারণে ওয়েড তার গলায় পড়ে সে সেখানেই মারা যায়। এদিকে দেখা যায় আকাশ আর বাম্বি কোনোভাবে পিঙ্কো নামের ওই ড্রাগের ব্যাপারে জানতে পেরে যায়। তখন তারা একটি নাইট ক্লাবে খোঁজ নিয়ে জানতে পারে ইয়াশ নামের ওই ছেলেটা এই নাইট ক্লাব থেকে পিঙ্কো নামের ওই ড্রাগটা নিয়েছে। অন্যদিকে গাপ্পি নামের ওই লোকটা তার বিড়ালকে খুঁজছিল তাকে দুধ খাওয়ানোর জন্য, কিন্তু সে বেশ কিছুক্ষণ ধরে বিড়ালটা কোথাও খুঁজে না পেয়ে কিচেনে এসে দেখে বিড়ালটা ওভেনে পুড়ে মারা গেছে। আর এটা দেখে গাপ্পি পুরো শকড হয়ে যায়। লিও মার্ডার হওয়ার পরদিন যখন এসিপি কিচেন গার্ডেনে যায় তখন সে দেখতে পায় গাপ্পি বিটরুট গাছের উপর বেশি করে পানি দিচ্ছে আর মনের দুঃখে একা একা বক বক করে কথা বলছে। যাই হোক, এখানে ঘটনা পরিবর্তন হয়ে ইলেকশনের দিন চলে আসে, যেখানে রাজাবাবু আর নুরানির মধ্যে ভোটের লড়াই হবে। আর অন্যদিকে আকাশ আর বাম্বিকে ইন্টিমেট হতে দেখা যায়। এদিকে গাপ্পি রাজাবাবুর পুরনো গানটা দিয়ে সুইসাইড করে, কিন্তু এসিপি এই ব্যাপারটা তদন্ত করতে আসলে তার এটা একদমই সুইসাইড বলে মনেই হয় না। এরপর তদন্ত করতে এসে এসিপি গাপ্পির ঘরে বেশ কয়েকটা কফির বস্তা খুঁজে পায়, যেটা দেখে এসিপির সন্দেহ আরও বাড়তে থাকে। ওদিকে আকাশ আর বাম্বি পুলিশের কাছে এসে গঙ্গার হাজব্যান্ডের কথা বলে, যে কিনা ড্রাগস সাপ্লাই করত। আর গঙ্গাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার সাথে তার হাজব্যান্ডের এখন আর কোনোই সম্পর্ক নেই, কারণ তার হাজব্যান্ড তাকে খুবই মারধর করত। এই কারণে গঙ্গা তাকে ছেড়ে দিয়েছে। এদিকে বাম্বি আর আকাশ যখন পুলিশের কাছে ইয়াশের কথা বলছিল তখন আকাশ লিওর লিস্ট করা জিনিসের মধ্যে রণবীর ইয়াররিং দেখতে পায়, যেটা কিনা সে বাম্বিকে তার বার্থডেতে দিয়েছিল। এখানে আকাশ বুঝতে পারে বাম্বির সাথে লিওর একটা সম্পর্ক ছিল, কিন্তু বাম্বি তাকে বলে যে কার্তিক চলে যাওয়ার পর সে খুব একা হয়ে পড়েছিল, এজন্যই সে লিওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু আকাশ তার কোনো কথা না শুনে চলে যায়। এখন বাম্বি এসিপির কাছে গিয়ে তার আর লিওর সম্পর্কের কথা বলে, আর লিওর ব্ল্যাকমেল করার আসল কারণটা সে জানায়। লিও তাকে বলেছিল সে তার আর বাম্বির সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে, আর এটা আকাশ জানতে পারলে আকাশের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই সে ওই সময় পুলিশকে এইসব কথা জানায়নি। ওই দিন রাতে এসিপি আকাশের বাড়িতে গেলে একসাথে ডিনার করার সময় তাকে বিটরুটের তরকারি খেতে দেওয়া হয়। তখন আকাশের মা বলতে থাকে বিটরুটের গোড়ায় বেশি করে পানি দিলে গাছ নষ্ট হয়ে যায়। এই কথা শুনে এসিপি খাবার ফেলে দৌড়ে চলে যায়, কারণ তার মনে পড়ে যায় যে সে দেখেছিল গাপ্পি সবসময় বিটরুটের গাছে গোড়ায় পানি দিত। হয়তো সেখানেই কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। তো পরদিন সকালে ওই জায়গাটা খোঁড়া হলে একটা কঙ্কাল পাওয়া যায়, আর এখান থেকেই এসিপি বুঝে যায় যে গাপ্পি শুধু শুধু গাছের গোড়ায় এতদিন পানি দিত না, আসলে ভিনেগার আর কফি মিশিয়ে পানি দিলে সেটা অ্যাসিডে পরিণত হয়, যেটা শরীরকে গলিয়ে দিতে সাহায্য করে। আর এরপরে ওই কঙ্কাল পরীক্ষা করলে জানা যায় যে এই লোকটার বয়স 30 থেকে 40 বছর, যার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এমনকি তার মাথায় কিছু পাথরের টুকরোও পাওয়া যায়, যেগুলো কুকি মূর্তি করার সময় ব্যবহার করেছিল। এরপর এসিপি সেখান থেকে সোজা রাজাবাবুর বাড়ি গিয়ে তো পুরো অবাক হয়ে যায়, কারণ সেটা কোনো রাজার বাড়ি ছিল না, বরং একটা ভাঙাচোরা পুরনো বাড়ি ছিল। সেখানে রাজাবাবুর অবস্থা ভিখারির থেকেও খারাপ ছিল। তখন রাজাবাবু জানায় একসময় তাদের অবস্থা ভালো থাকলেও এখন এসব কিছুই নেই, কিন্তু তার মনটা এখনও রাজার মতোই আছে। আর এজন্য সবার সামনে দেখানোর জন্য ভাড়া করা গাড়ি আর পোশাক পরে সে ক্লাবে যেত। সে আরও জানায় যে তার সাথে যে ট্রেনারের সম্পর্ক ছিল সেটা লিও জানতে পেরে যাওয়ায় রাজাবাবুকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এসিপি তার বাড়িতে গিয়ে আরও একটা মূর্তি দেখতে পায়, যার সাথে ওই কঙ্কালে পাওয়া স্টোনের সাথে অনেকটাই ম্যাচ করে, কিন্তু রাজাবাবুর কাছে যে মূর্তিটা ছিল আর স্টোন একেবারেই ইনটেক ছিল, অর্থাৎ কোনো ভাঙাচোরা ছিল না। এসিপি তখন কুকির কাছে গিয়ে জানতে পারে যে ওই রকম মূর্তি সে মাত্র দুটোই তৈরি করেছিল, একটা রাজাবাবুর ওয়াইফ মারা যাওয়ার সময় তাকে দিয়েছিল, আর একটা ইয়াসদের বাড়িতে দিয়েছিল। তখন এসিপির সন্দেহ হয় রাজাবাবুর ওপর, কারণ যে বডি পাওয়া গেছে সেটা গঙ্গার বরের, আর গঙ্গার সাথে রাজাবাবুর একটা অবৈধ সম্পর্ক ছিল। এজন্য রাজাবাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়।
এরপর ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে এসিপির কাছে একটা কল আসে। তাকে বলা হয় ওটা গঙ্গার হাজব্যান্ডের নয়, বরং বাম্বির হাজব্যান্ড কার্তিকের বডি। তখন এসিপি বাম্বিকে ফোন করে জানায় যে আকাশ তার সাথে আছে কিনা। বাম্বি জানায় আকাশ তো তার সাথে নেই, কিন্তু ওই সময় আকাশ তার সাথেই ছিল। পুলিশ তখন আকাশের বাড়িতে ওই মূর্তিটা খোঁজ করতে যায়। আকাশের মা জানায় 3 বছর আগে থেকে তারা ওই মূর্তিটা কোথাও খুঁজে পাচ্ছে না। ওই সময় আকাশের দাদি এসে বলে সে ওই মূর্তির ব্যাপারে তাকে কিছু বলতে চায়। এদিকে ইয়াশ একটা সুইসাইড নোট লিখে পানিতে ডুবে সুইসাইড করতে যায়, কিন্তু সেই সময় তার মা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর এসিপি ক্লাবের সমস্ত মেম্বারদেরকে এক জায়গায় ডাকে, আসলে নাম সবার সামনে বলার জন্য আর সবার গোপন তথ্য সবাইকে জানাবে বলে। সে প্রথমে শুরু করে শেহনাজ নুরানিকে দিয়ে, যে কিনা মুম্বাই দাঙ্গার সময় একটা বাচ্চা জন্ম দেয় যার বয়স এখন প্রায় 30 বছর। তখন নুরানি বলে সে ওই সময় সে একটা বাচ্চার জন্ম দিয়েছিল যার মুখও তাকে দেখতে দেওয়া হয়নি। পরে সে সেলিব্রিটি হওয়ার পর জানতে পারে তার ছেলে একটা এতিমখানায় বড় হচ্ছে, আর এজন্য সে প্রায় 20 বছর ধরে সেখানে ডোনেশন দিয়ে আসছে। লিও এটা জানতে পেরে নুরানিকে মেইল করা শুরু করে, যাতে করে সে সবার সামনে তার ছেলেকে অ্যাকসেপ্ট করে। আর তার ছেলে আর কেউ নয়, বরং সেই রাকেশ, যাকে কিনা আমরা সেই অরফান হাউসেই দেখেছিলাম। এখানে নুরানি সবার সামনে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে এসিপি জানায় যে স্কেলেটনে পাওয়া গিয়েছিল সেটা বাম্বির হাজবেন্ড কার্তিকের। আর সে আরও জানায় যে কাল রাতেই ইয়াশ সুইসাইড করার চেষ্টা করেছে, সাথে একটা নোট লিখে রেখেছে যেটাতে লেখা আছে, আই অ্যাম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং, আই লাভ ইউ বাম্বি। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইয়াশ ছোটবেলা থেকেই বাম্বিকে ভালোবাসত, তাই সে ওই সব কিছু করেছে। কিন্তু ইয়াশের মা বলে এটা হতেই পারে না, ইয়াশ ড্রাগের ওভারডোজ নিতে পারে কিন্তু কিছুতেই ও কাউকে এভাবে মারতে পারে না। এরপর এসিপি আবারও বলা শুরু করে যে গাপ্পি ওখানে কার্তিককে কবর দিয়েছিল, কিন্তু ওর একার পক্ষে এটা অসম্ভব ছিল। এরপরে এসিপি আকাশের দিকে তাকিয়ে বলে নিশ্চয় আকাশ হেল্প করেছিল ওকে, কারণ আকাশের বাড়িতে কুকি তার দ্বিতীয় মূর্তিটা দিয়েছিল। তখন আকাশ তার শব্দ স্বীকার করে পুলিশের সাথে যেতে শুরু করলে পিছন থেকে বাম্বি পুলিশকে ডেকে আসল ঘটনা বলতে শুরু করে, যা কিনা এসিপি আগে থেকেই জানতো। সে জানায় সে প্রথম থেকেই রয়্যাল ক্লাবের সঙ্গে জুড়ে থাকার জন্য কার্তিককে বিয়ে করে, যদিও সে আকাশকেই ভালোবাসত। কিন্তু কার্তিক বিয়ের 1 বছরের মধ্যেই বাম্বিকে ছেড়ে গঙ্গার সাথে ইন্টিমেট হতে শুরু করে, আর এটা বাম্বি জানতে পেরে যায়। এরপর তাদের অ্যানিভার্সারির দিনে কার্তিক আর বাম্বির মধ্যে ঝগড়া শুরু হয়। বাম্বি বলে তুমি যার সাথে সম্পর্ক রাখো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পারফেক্ট কাপল হওয়ার অ্যাক্টিং করে যেতেই হবে। কিন্তু কার্তিক বলে আমি গঙ্গাকে ভালোবাসি, তাই তোমাকে ডিভোর্স দিয়ে গঙ্গাকে বিয়ে করতে চাই। এটা শুনে বাম্বি বলে গঙ্গাকে বিয়ে করলে আমাদের সোসাইটি এটা মেনে নেবে না, তাই বাড়ির বাইরে গঙ্গার সাথে তুমি যা খুশি করো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। এভাবে কার্তিক এটা শুনতে চায় না, সে যে কারণেই হোক বাম্বিকে ডিভোর্স দিতে চায়। তখন বাম্বি রেগে গিয়ে ওই মূর্তি দিয়ে কার্তিকের মাথায় আঘাত করে বসে। এরপর তার লাশ লুকিয়ে ফেলার জন্য গাপ্পির সাহায্য নেয়, কিন্তু গাপ্পি একদিন নেশার ঘোরে লিওকে বাম্বির এসব কথা বলে দেয়, যার ফলে লিও এরপর থেকে বাম্বিকে ব্ল্যাকমেইল করা শুরু করে। বাম্বি আরও জানায় সময় যাওয়ার সাথে সাথে গাপ্পি আমার জন্য চিন্তার কারণ হয়ে যায়, কারণ সে লিওর মতো কাকে না কাকে আমার কথা বলে দেয়। তাই ওকে মারার জন্য প্রথমে গাপ্পির ওভেনে তার বিড়ালকে ঢুকিয়ে দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করি যে গাপ্পির যেন মনে হয় সেই ভুল করে এমনটা করেছে। আর এরপরে আমি গাপ্পিকে রাজাবাবুর বন্দুকটা দিয়ে নিজেই নিজেকে গুলি করতে বলি, কারণ আমি জানতাম যে বাপ্পি আগে থেকেই অসুস্থ। তো এরপর সে সব দোষ ইয়াশের ঘাড়ে চাপানোর জন্য ওই দিন রাতে সে ইয়াশের বাড়িতে যায় আর পিঙ্কের ওভারডোজ দিয়ে দেয়, যা সে লিওর প্রোটিন শেকেও মিশিয়েছিল। ফলে ইয়াশের ড্রাগ নেওয়ার পর নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এরপর সেখানে ইয়াশের মা চলে আসলে সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। তার এসব কথা শুনে এসিপি জানায় আমি এসব আগে থেকেই জানতাম, কারণ আকাশের দাদি এসিপিকে ডেকে জানিয়েছিল যে কুকির দেওয়া মূর্তিকে দাদি ভয় পেত বলেই ওই মূর্তি আকাশ বাম্বিকে গিফট করে দিয়েছিল, আর সেটা দিয়েই বাম্বি কার্তিককে মেরে ফেলেছিল। আর এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আসল খুনি হলো বাম্বি,
যে কিনা পরপর 3টি খুন করে ফেলেছে। আসলে এসিপির সন্দেহ হয় যে এই কেসে বাম্বি সবসময় মাছির মতো লেগেছিল, তাই সে জেনে বুঝে আকাশকে ফাঁসায় যাতে করে সে বাম্বির থেকে সব সত্য কথা কনফেস করানো যায়, কারণ বাম্বি আকাশকে ভালোবাসত। আর এভাবে এই কেসের সমাধান হয়ে যায়। আর এরপর পুলিশ বাম্বিকে অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে যায়। তখন বাম্বি আকাশকে বলে যে তুমি আমার সাথে জেলে দেখা করে আসবে তো। এটা শুনে আকাশ মুস্কি হেসে সেখান থেকে চলে যায়। এখানে আমরা এটাও জানতে পারি যে আকাশের কলকাতায় শ্রী নামের কোনো গার্লফ্রেন্ড নেই, সে শুধু বাম্বিকেই ভালোবাসত। বন্ধুরা, মুভির একেবারে লাস্ট সিনে দেখা যায় এসিপি তার অ্যাসিস্ট্যান্ট দীপুকে বলে যে এটা কোনো মার্ডার মিস্ট্রি ছিল না, এটা একটা প্রেমের গল্প ছিল। আর এসিপি এটা বলার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা সেটা কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায় আল্লাহ হাফেজ।